আওয়ামী লীগের নিবন্ধন যখন স্থগিত করে দেওয়া হলো তখন কোর্টে ঝুলছে জামাতের নিবন্ধন। এর আগে হাইকোর্ট থেকেই জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল। সেই শুনানি গতকালকে হয়েছে, আজকে আবার সেই শুনানি হবে। শুনানি শেষে জামাত ইসলাম নিবন্ধন ফিরে পাবে কিনা সেটা আদালত সিদ্ধান্ত নেবেন। কিন্তু এরই মাঝে যে শঙ্কাটা জামাতকে ঘিরে ধরেছে, আওয়ামী লীগের পরে বোধহয় জামাতই সব থেকে বড় ধরনের বিপদের মধ্যে পড়ে গেল। মোটামুটি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি এক ধরনের নিষিদ্ধ হয়েছে। যদিও সরকার এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নির্দিষ্ট একটা সময়ের জন্য আপনার নিষিদ্ধ ঘোষণা করেছে। আর এই নিষিদ্ধ ঘোষণার প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ তাদের প্রতিক্রিয়া জানিয়েছে এবং পাশাপাশি আওয়ামী লীগের সবচেয়ে বড় মিত্র ভারত এবং বিজেপি সরকার তারাও তাদের প্রতিক্রিয়া জানিয়েছে, একটা উদ্বেগ প্রকাশ করেছে যে এভাবে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রক্রিয়া আসলে কতটুকু যৌক্তিক। দর্শক, গত দুদিনে যা দেখলাম তাতে করে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা বিষয়ে সরকারের পক্ষ থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটি নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা তো বটেই, সাধারণ মানুষ এমনকি সাংবাদিকদের অনেকের মাঝে যারা টকশোতে আলোচনায় যাচ্ছেন তাদের মাঝেও একটা ভয়ঙ্কর বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। শুধু বিভ্রান্তি নয়, রীতিমতো অনেকে আতঙ্কগ্রস্ত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টেলে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। মোটামুটি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি এক ধরনের নিষিদ্ধ হয়েছে। যদিও সরকার এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নির্দিষ্ট একটা সময়ের জন্য আপনার নিষিদ্ধ ঘোষণা করেছে। আর এই নিষিদ্ধ ঘোষণার প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ তাদের প্রতিক্রিয়া জানিয়েছে এবং পাশাপাশি আওয়ামী লীগের সবচেয়ে বড় মিত্র ভারত এবং বিজেপি সরকার তারাও তাদের প্রতিক্রিয়া জানিয়েছে, একটা উদ্বেগ প্রকাশ করেছে যে এভাবে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রক্রিয়া আসলে কতটুকু যৌক্তিক। ভারত কি বলল তাতে আসলে তেমন কিছু যায় আসে না, বাট যেই দেশটা কিছু বললে যায় আসে সেই দেশটার নাম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দর্শক, আওয়ামী লীগের নিষিদ্ধের প্রক্রিয়ায় অথবা প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টা কিভাবে দেখছে আসুন দেখি। এই প্রসঙ্গে সর্বশেষ আপডেট কি ছিল আমাদের কাছে। আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকস পারসন টমাস টমি ফিক্ট, তার কাছে এই আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুটা নিয়ে তুলে ধরা হয়েছিল। জবাব তিনি কি দিলেন আর প্রশ্নটা কি ছিল তার কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এমন পদক্ষেপের মধ্য দিয়ে কার্যত দলটির রাজনৈতিক পরিচয় মুছে ফেলা হয়েছে এবং ভবিষ্যতে নির্বাচনে অংশগ্রহণের পথটিও বন্ধ করা হয়েছে। প্রশ্নকারী আরও উল্লেখ করেন, এর আগে এক ব্রিফিংয়ে টমি বাংলাদেশের নির্বাচন এবং গণতন্ত্রের উপর জোর দিয়েছিলেন, বিশেষ করে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। এখন তারা এই রাজনৈতিক দলটির কর্মকাণ্ডকে নিষিদ্ধ করেছে। বিষয়টি মার্কিন পররাষ্ট্র দপ্তর কিভাবে দেখে? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই স্পোকসম্যান তিনি বলছেন যে আপনার তার অ্যান্সারটা ছিল এরকম। তার বক্তব্য, আমি এই বিষয়ে যা বলতে পারি তা হলো, আমরা জানি যে মানে আমেরিকার কাছে তথ্যটা আছে, কি আছে, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে যতক্ষণ না দল এবং এর নেতাদের জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল শেষ হয়। তার মানে আমেরিকা স্পষ্ট সরকারের ওই প্রজ্ঞাপনটাকেই আপনার তুলে ধরেছে। বেসিক্যালি যিনি প্রশ্নকর্তা তিনি এখানে 2 লাইন বাড়াইয়া বলছিলেন, কিন্তু আমেরিকা বলছে যে আমাদের কাছে তথ্য আছে কোনটা, যে যতক্ষণ না এই দলটা এবং এর নেতাদের জন্য একটা বিশেষ ট্রাইব্যুনাল শেষ হয়। আমরাও সরকারের প্রজ্ঞাপনটা দেখেছি যে বিচারিক প্রক্রিয়া একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার আওয়ামী লীগের সকল কার্যক্রম বন্ধ থাকবে বা নিষিদ্ধ থাকবে। আমেরিকাও এই তথ্যটা হুবহু রিপিট করে বলছে, আমরা বাংলাদেশের কোনো একটি রাজনৈতিক দলকে অন্যটির উপর সমর্থন করি না, যে বিএনপির উপর আওয়ামী লীগ, জামাতের উপর আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের উপর বিএনপি বা জামাত অথবা এনসিপি, আমরা এইভাবে সমর্থন করি না। আমরা সকল ব্যক্তির জন্য একটি মুক্ত এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার পাশাপাশি সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া সমর্থন করি। আমরা বাংলাদেশ সহ সকল দেশকে মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সকলের জন্য সংগঠনের প্রতি শ্রদ্ধা জানাতে অনুরোধ করছি। ব্রিফিংয়ে আরও উল্লেখ করা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের যে মতাদর্শ এবং সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে নাকি, আমেরিকা কি ভাবছে। যিনি প্রশ্নকর্তা বোঝাই যায় তিনি আওয়ামীপন্থী একজন সাংবাদিক। তো এই সময় প্রশ্নকারীর দাবি যেটা ছিল, তিনি আরও এখানে যোগ করেছেন যে আইন উপদেষ্টার সাথে লস্করি তৈয়বার সহযোগী হারুন ইজার সাক্ষাৎ করেছেন। আগে মুশফিক ফজল আনসারি যিনি ছিলেন বিএনপির, তিনি বাংলাদেশের হিরো আলমরে মানলেও আমেরিকারে বোঝানোর চেষ্টা করতেন। এখন তার জায়গায়
আওয়ামী লীগের যে সাংবাদিক আছেন তিনি আবার একই কাজ করতেছেন। তিনি এগুলা বুঝাচ্ছেন যে কাশ্মীরের সহিংসতাকে উস্কে দেওয়া রাজনৈতিক এবং ধর্মীয় নেতাদের সমর্থন বেড়ে চলছে বাংলাদেশে, এমনকি একটা বৈঠকও হয়েছে মন্ত্রণালয়ে। তো আমেরিকা আসলে এটার ব্যাপারে কি ভাবছে? জবাবে মার্কিন স্পোকসম্যান বলছেন, আবারও আগে যা বলেছি তা পুনরায় উল্লেখ করবো, আমরা বাংলাদেশের সাথে 50 বছরের বেশি সময় ধরে যে অংশীদারিত্ব বজায় রেখেছি আমরা তার মূল্যায়ন করি, সরকারের সঙ্গে আমরা কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আপনার অন্য প্রশ্নের জবাব ইতিমধ্যে দিয়েছি, তাই এই বিষয়ে কিছু আলাদা বলতে চাই না। মানে সাংবাদিক যিনি আছেন তিনি মুশফিক ফজল আনসারী যে কাজগুলো করতেন বিএনপি বা অন্যান্যদের পক্ষে, এখন এই সাংবাদিক আমেরিকার পররাষ্ট্র দপ্তরে আওয়ামী লীগের পক্ষে অনেক কিছু তিনি উত্থাপন করছেন। আওয়ামী লীগের নিবন্ধন যখন স্থগিত করে দেওয়া হলো তখন কোর্টে ঝুলছে জামাতের নিবন্ধন। এর আগে হাইকোর্ট থেকেই জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল, সেই শুনানি গতকালকে হয়েছে, আজকে আবার সেই শুনানি হবে। শুনানি শেষে জামাত ইসলাম নিবন্ধন ফিরে পাবে কিনা সেটা আদালত সিদ্ধান্ত নেবেন। কিন্তু এরই মাঝে যে শঙ্কাটা জামাতকে ঘিরে ধরেছে, আওয়ামী লীগের পরে বোধহয় জামাতই সব থেকে বড় ধরনের বিপদের মধ্যে পড়ে গেল। সেই শঙ্কাটা হচ্ছে জামাত তাদের প্রিয় প্রতীক, তাদের নিজেদের প্রতীক যেটা ছিল দাড়িপাল্লা, সেই দাড়িপাল্লা প্রতীক আর পাচ্ছে কিনা। বিভিন্ন সূত্র বলছে দাড়িপাল্লা প্রতীক জামাত ইসলাম আর পাচ্ছে না, অন্য প্রতীক নিয়ে তাদেরকে আগামী নির্বাচন করতে হবে। যদি তারা নিবন্ধন ফিরে পায় তাহলে কি জামাত আশানুরূপ ফলাফল করতে পারবে? জামাত বলতেই দাড়িপাল্লা হিসেবেই চেনে জনগণ, সেই নতুন প্রতীক চেনাতেই কি অনেক বেশি সময় লেগে যাবে না জামাতের? জামাতের সঙ্গে সরকারের সুসম্পর্কের কথা যখন আলোচনা হচ্ছে তখন জামাতকে নিয়ে এই ধরনের শঙ্কার কথা কেন সামনে আসলো? কি হবে আজকে কোর্টের রায়? নিবন্ধন কি ফেরত পাবে জামাত? এবং দাড়িপাল্লা প্রতীক কি জামাত হারাচ্ছে? সেই আলোচনাটাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম জামাত ইসলামের কথা। জামাত ইসলাম নিবন্ধন হারিয়েছিল হাইকোর্টের রায়ে, হাইকোর্টের আদেশেই নিবন্ধন বাতিল করা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের আমলে সেই ঘটনাটা আমরা দেখেছিলাম। হাইকোর্টেই সেই রায়ের বিরুদ্ধে আপিল করেছে তারা। আপিলের শুনানি গতকালকে এক ধাপ হয়েছে। সেই শুনানিতে প্রধান বিচারপতি বলেছেন যে এটা ইতিহাসে প্রথমবার যে হাইকোর্টের আদেশে কোনো দলের নিবন্ধন বাতিল হয়। নিবন্ধন বাতিল করা মূলত নির্বাচন কমিশনের কাজ। বিস্ময় প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। তারই বিস্ময় প্রকাশ করাতেই মোটামুটি ধরে নেওয়া যায় যে জামাত নিবন্ধন ফিরে পাচ্ছে। আজকে আবার শুনানির ডেট ধার্য করা হয়েছে। শুনানি শেষে হয়তো যদি আজকেই রায় দেওয়া হয় তাহলে জামাতের নিবন্ধন ফিরে পেতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় অন্তত। কিন্তু শঙ্কা জেগেছে অন্য জায়গায়। শঙ্কা জেগেছে জামাত তার প্রিয় প্রতীক দাড়িপাল্লা পাচ্ছে না। দাড়িপাল্লা পাচ্ছে না এবং নির্বাচন কমিশন থেকেও জানানো হয়েছে দাড়িপাল্লা প্রতীক কাউকে দেয়া হবে না। কেন দেয়া হবে না? তার কারণ হচ্ছে 2016 সালে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ একটা আদেশ জারি করেছিল যে সুপ্রিম কোর্টের বিচারালয়ের প্রতীক যেহেতু দাড়িপাল্লা, সেই বিচারালয়ের প্রতীক কোনো নির্বাচনী প্রতীক হতে পারবে না। এই মর্মে একটা আদেশ জারি করেছিল। এই মর্মে ফুল বেঞ্চ, সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ যখন আদেশ জারি করেছিলেন তখন সেই ফুল বেঞ্চের আদেশের বিরুদ্ধে আবার নতুন করে এখনকার আপিল বিভাগ নতুন আদেশ দেবেন বলে মনে করছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। ওদিকে ইলেকশন কমিশন থেকে জানানো হয়েছে দাড়িপাল্লা তাদের প্রতীকের লিস্টে নেই। দাড়িপাল্লা তাদের প্রতীকের লিস্ট থেকে ছেঁটে ফেলা হয়েছে। 2016 সালে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ যে ফোরাম ফুল বেঞ্চের এই ঘোষণার পরে দাড়িপাল্লা প্রতীক নির্বাচনের প্রতীকের তালিকা থেকে ছেঁটে ফেলা হয়েছে। অর্থাৎ কোনো দল চাইলেও আর দাড়িপাল্লা প্রতীক পাবে না। তার মানে জামাত ইসলামকে আগামীতে ভোট করতে হলে, নিবন্ধন ফিরে পাওয়ার পরে যদি তারা ভোট করতে চায় তাহলে তাদের অন্য কোনো প্রতীক পছন্দ করতে হবে যেটা নির্বাচন কমিশনের তালিকাতে রয়েছে। সেটা কি জামাত মানবে? জামাত যে মানবে না, ইতিমধ্যেই গতকালকে আমরা জামাতের আইনজীবীর মুখ থেকে শুনেছি এবং তিনি নানা আইনি ব্যাখ্যা দিয়ে বোঝাতে চেয়েছেন যে সুপ্রিম কোর্টের এই আদেশ, এটা যেহেতু কোনো আইন নয়, তাদের ইচ্ছা প্রকাশ করেছেন তারা যে এটা হতে পারবে না, সেই ইচ্ছা পরিবর্তনযোগ্য। তাদের মতো করে তারা আইনি ব্যাখ্যা দিয়েছেন। তারা বলেছেন যে এই যে ইচ্ছা, এই যে ঘোষণা, এই ঘোষণা পরিবর্তন করা যেতে পারে এবং দাড়িপাল্লাতেই জামাত আজীবন ভোট করেছে, দাড়িপাল্লা তাদেরকে ফেরত দিতে হবে এমন দাবিও তারা জানিয়েছে। যদি ধরে নেওয়া যায় যে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চের 2016 সালের ফুল বেঞ্চে যে আদেশটা দেওয়া হয়েছিল যে সুপ্রিম কোর্টের কিংবা বিচারালয়ের যে প্রতীক দাড়িপাল্লা, সেই দাড়িপাল্লা কোনো রাজনৈতিক মার্কা হতে পারবে না, সেটা যদি কোর্ট অক্ষুণ্ণ রাখে, সেটার বিরুদ্ধে, সেটার বাইরে গিয়ে কোর্ট যদি নতুন কোনো সিদ্ধান্ত না নেয়, তাহলে জামাত ইসলাম কী করবে?
সরকারের সঙ্গে মানে সুসম্পর্কের ব্যাপারে অনেক দিন থেকে গত 8-9 মাস ধরেই নানাভাবে আলোচনা হচ্ছিল যে এই সরকারের সবথেকে ঘনিষ্ঠ দুইটি রাজনৈতিক দল, প্রথমটি জামাত ইসলাম, পরেরটি হচ্ছে নতুন জন্ম নেয়া এনসিপি। এখন যদিও 1 নম্বরে এনসিপি চলে গেছে, 2 নম্বরে জামাত ইসলাম চলে গেছে।